গুড ইভিনিং বন্ধুরা। আজ 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বড়ভূমিতে আর অরুণোদয় এবং সরকারি গড়ের নামে দালালি চলবে না। অরুণোদয় প্রকল্পের নামে নেওয়া হচ্ছে 500 টাকা ঘুষ। প্রধানমন্ত্রীর সরকারি গড়ের নামে নেওয়া হচ্ছে 10,000 টাকা ঘুষ। বিজেপি সরকার আসলে সকল কিছু বন্ধ করে দেওয়া হবে। বিটিআরে নির্বাচনী প্রচারে গিয়ে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, বিটিআরে অরুণোদয় প্রকল্পের নামে নেওয়া হচ্ছে সবার কাছ থেকে 500 টাকা করে ঘুষ। সেই সাথে সরকারি গড় দেওয়ার নাম করে সবার কাছ থেকে 10,000 টাকা করে নেওয়া হচ্ছে। এবার বিটিআরে যদি বিজেপি সরকার আসে তাহলে এই সব দালালি বন্ধ করে দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী। জোড়াবাটে মেঘালয়ের বহু গাড়ি অসমে প্রবেশে বাধা দিল অসম ট্যুরিস্ট ট্যাক্সি সংগঠন। গৌহাটি ঢুকতে না দিয়ে ফেরত পাঠানো হয় মেঘালয়ের ট্যাক্সিগুলোকে। অসমের পর্যটকবাহী গাড়িকে মেঘালয়ে বাধা দেওয়ার প্রতিবাদে জোড়াবাটে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তাই আজ অর্থাৎ বৃহস্পতিবার অসমের চালকরাও মেঘালয়ের বাণিজ্যিক গাড়িগুলিকে প্রবেশে বাধা দেয়। উল্লেখ্য, গত 16 সেপ্টেম্বর মেঘালয়ের ট্যাক্সি চালক সংগঠন অসমের ট্যাক্সিগুলিকে মেঘালয়ের পর্যটনস্থলে প্রবেশে বাধা দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পুরোপুরি সফল হতে পারেনি। এক অসম ট্যাক্সি চালক বলেন, মেঘালয়ের ট্যাক্সি চালকদের অন্যায় আচরণ আর সহ্য করা হবে না। অসম ট্যুরিস্ট ট্যাক্সি চালক সংগঠনের দাবি, যতদিন মেঘালয় সরকার কোনো পদক্ষেপ না নেবে ততদিন এই আন্দোলন চলবে। আমাদের 3 বছর ধরে হয়রানি করা হচ্ছে। ভোটারদের নাম বাদ দেওয়া সংক্রান্ত রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন। রাহুলের অভিযোগকে ভুল এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন তারা। কমিশনের তরফে জানানো হয়েছে, অনলাইনে কেউ কোনো ভোটারের নাম বাদ দিতে পারে না। কারো নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয় বলেও জানিয়েছে কমিশন। সেক্ষেত্রে ভোটারদের অজ্ঞাতে নাম বাদ দেওয়ার যে অভিযোগ রাহুল তুলেছিলেন তা খারিজ করে দিয়েছে নির্বাচন সদন। আজ একটি সাংবাদিক বৈঠক করে রাহুল অভিযোগ করেছিলেন, নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে নকল আবেদন করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, ওলন্দ কর্ণাটকের একটি লোকসভা কেন্দ্র কেউ 6018টি বুথ মুছে ফেলার চেষ্টা করেছেন। আমরা জানি না 2023 সালের বুথে ঠিক কতজনের নাম বাদ গিয়েছে, কিন্তু সংখ্যাটা অবশ্যই 6018-র বেশি হবে। মঞ্চের পিছনে থাকা স্ক্রিনে কয়েকটি ফোন নম্বর তুলে ধরে রাহুল দাবি করেন, বিভিন্ন রাজ্য থেকে ফর্ম পূরণ করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। কিভাবে ওই নম্বরগুলি থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড অথবা ওটিপি দেওয়া সম্ভব হলো সেই প্রশ্ন তুলেন রাহুল। বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ সংশোধন অর্থাৎ এসআইআরের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ভার্চুয়ালি জেলা পর্যায়ের নির্বাচন আধিকারিকদের নিয়ে এই সংক্রান্ত একটি বৈঠক করেন। সেখানে ইলেকটোরাল রেজিস্টার অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্টার অফিসারদের জানানো হয়, পশ্চিমবঙ্গে এসআইআর চালু করতে গিয়ে বিহারের মডেল অনুসরণ করা হতে পারে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে, আগামী অক্টোবরেই বাংলায় শুরু হতে পারে এই প্রক্রিয়া। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে ভোটার তালিকা সংশোধনের ফর্ম স্থানীয়ভাবে ছাপাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। কোন প্রেসে এই ফর্ম ছাপানো হবে তার চিহ্নিত করার নির্দেশও দেওয়া হয়েছে। কমিশন কলকাতা হাইকোর্টে আগেই জানিয়েছে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। বিভিন্ন রাজ্যে ধর্মান্তরণ বিরোধী আইন নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা। এবার এই মামলায় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ ও রাজস্থান সরকারের কাছে জবাব চাইল শীর্ষ আদালত। মামলাকারীদের দাবি, এ ধরনের আইন সাধারণ মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যগুলোর বক্তব্য জানতে চেয়েছে আদালত। প্রধান বিচারপতি বি.আর. গাবাই এবং জাস্টিস কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে, আগামী 4 সপ্তাহের মধ্যে রাজ্যগুলিকে বক্তব্য জানাতে হবে। আগামী শুনানির দিন ঠিক হয়েছে 6 সপ্তাহ পর।
আবেদনকারীদের মধ্যে রয়েছেন সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস নামে একটি সংস্থা। তাদের পক্ষে আইনজীবী চন্দ্র উদয় সিং যুক্তি দেখান উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং কর্ণাটকের মতো রাজ্যের এই আইন আসলে সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। তার দাবি এসব আইনে ভিন ধর্মে বিয়েকে অপরাধ হিসাবে দেখানো হচ্ছে। আইন সংশোধনের পর তা এতটাই কঠোর করা হয়েছে যে অভিযুক্তদের জামিন পাওয়ার সুযোগ কার্যত বন্ধ। এইসব আইনে ব্যক্তি স্বাধীনতার অধিকারও ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি মামলাকারীদের। মণিপুরে চলমান বন্যা পরিস্থিতি আরও সংকটজনক আকার ধারণ করেছে। মণিপুরে উপত্যকা অঞ্চলের বিভিন্ন অংশ, বিশেষ করে ইম্ফল ইস্ট এবং থৌবাল জেলার বহু এলাকা এখনও জলের তলায়। টানা বৃষ্টির জেরে উকরুল জেলায় ধস নামার ঘটনা ঘটেছে, যার ফলে যাত্রী এবং বাণিজ্যিক পরিবহন ব্যাহত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সে রাজ্য সরকার আজ পর্যন্ত সমস্ত স্কুল এবং কলেজের ছুটি বৃদ্ধি করেছে। উল্লেখযোগ্যভাবে উপত্যকা অঞ্চল দিয়ে প্রবাহিত বেশিরভাগ প্রধান নদী বিপদসীমার উপরে। থৌবাল নদী বিভিন্ন স্থানে প্লাবিত হয়েছে এবং নদীর কুল ভেঙে গ্রাম এবং ধান খেতে জল ঢুকে পড়েছে। ইম্ফল নদী, ইরিল নদী এবং নাম্বলু নদীর জলস্তর বিপদসীমার উপরে। ইম্ফল ইস্ট জেলার ইরিল নদীর বাঁধ ভেঙে যাওয়ায় ঘটনাটি এখনও সম্পূর্ণরূপে মেরামত করা সম্ভব হয়নি। ইম্ফল ইস্ট জেলার লামলাই বিধানসভা কেন্দ্রের বন্যা পরিস্থিতি আজও খারাপ অবস্থায় রয়েছে। ওই এলাকার একাধিক গ্রাম এবং ধান খেতে জল বাড়তে দেখা গিয়েছে। নদীবাঁধ মেরামতির কাজ জেলাগুলিতে জোরকদমে চলছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন। বিহারের প্রতিটি বেকার স্নাতক যুবক যুবতীকে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বিহারে এই সিদ্ধান্তকে তরুণ এবং প্রথমবারের ভোটারদের প্রতি বড়সড় বার্তা হিসাবে দেখা হচ্ছে। সমাজ মাধ্যম এক্সে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানান, 2005 সাল থেকে বিহার সরকার কর্মসংস্থান এবং চাকরি সৃষ্টি নিয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছে। তিনি বলেন, আগামী 5 বছরে 1 কোটি যুবক যুবতীকে সরকারি এবং বেসরকারি খাতে চাকরি এবং কর্মসংস্থানের সুযোগ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, মুখ্যমন্ত্রী স্বসহায়তা ভাতা প্রকল্পের আওতায় এখন থেকে স্নাতক পাস বেকার তরুণ তরুণীরা এই ভাতা পাবেন। আগে এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র ইন্টারমিডিয়েট উত্তীর্ণদের জন্যই ছিল। নতুন নিয়ম অনুযায়ী 20 থেকে 25 বছর বয়সী এমন স্নাতক যুবক যুবতীরা যারা বর্তমানে পড়াশোনা করছেন না, কোনো চাকরিতে নিযুক্ত নন কিংবা স্বনিযুক্ত নন, তারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পাবেন। এই সুবিধা সর্বোচ্চ 2 বছর পর্যন্ত মিলবে। বেহাল কালাইন শিলচর সড়কের সংস্কারের দাবিতে এবার বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস। আজ বৃহস্পতিবার শহরতলি বালিঘাটে জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন লস্করের নেতৃত্বে বেহাল সড়কের উপর দাঁড়িয়ে প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মকর্তারা। পুকুর সম গর্তে জলসেচে অভিনব প্রতিবাদ জানান ফরিদা পারভিন। এদিন বিক্ষোভকারীরা বিজেপি সরকার হায় হায়, পূর্ত বিভাগ হায় হায়, পূর্তমন্ত্রী হায় হায়, NHIDCL মুর্দাবাদ, পূর্ত বিভাগকে গর্ত বিভাগ বলে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলেন। গর্তে ধানের চারা রোপণ, জলসেচ ও টুকরি দিয়ে মাটি ফেলে প্রতিবাদ জানান। খবর পেয়ে ছুটে আসেন দলবল নিয়ে অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জিত গগৈ। যানবাহন চলাচল নিশ্চিত করতে দেখা যায়। শীঘ্রই সড়ক মেরামত করা না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন প্রতিবাদী জনতা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে কালাইন শিলচর সড়ক। বারবার গুরুত্বপূর্ণ এই বেহাল সড়ক সংস্কারের দাবি জানানো হলেও সরকারের কোনো হেলদোল নেই। হারাং সেতু ভেঙে পড়ার পর সেতু পরিদর্শনে এসে বরাকের 2 মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল যদিও বলেছিলেন শিলচর কালাইন সড়ক সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে NHIDCL, কিন্তু বাস্তবে তার কোনো চিহ্ন নেই। এবার শেষ খবর, 12 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ দলাইয়ের এক ব্যক্তিকে আটক করল কাচার পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকালে কাচার পুলিশ মাদক পাচারের বিরুদ্ধে এক বিশেষ অভিযানে নেমে এই সাফল্য পায়।
আথালবস্তি এলাকার বাইপাসে একটি মারুতি ব্রেজা গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির গোপনভাবে তৈরি বিশেষ চেম্বার থেকে 40,000 সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। দোলাইয়ের রাজগোবিন্দপুরের দিলওয়ার হোসেন লস্কর নামের যুবককে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা মাদকের কালোবাজারি মূল্য প্রায় 12 কোটি টাকা। স্বাধীন সাক্ষীর উপস্থিতিতে এই সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। ড্রাগ ডিটেকশন কিটের পরীক্ষার মেথামফেটামিনের জন্য পজিটিভ ফলাফল পাওয়া গেছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।